দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। বাংলাদেশে এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকতা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমি অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এটা কথা বলার জন্য আমি কোনো কাউন্টারপার্ট, কোনো একজন ইন্ডিভিজুয়ালকে আমি খুঁজে পাই, কিন্তু কেউ ক্যামেরার সামনে বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তাদের রিজার্ভেশন, তাদের লিমিটেশন, এজন্য আমি অনেক সময় পুশও করি না যে এই বিষয়টা নিয়ে কথা বলার। বিষয়টা কি ছিল? আমরা সবসময় বাংলাদেশে বসে কমন একটা কথা বলি, ইন্ডিয়ান অ্যাগ্রেশন টুয়ার্ডস বাংলাদেশ। আমরা আবার বলি Indian aggression in all aspect in Bangladesh, in regards to the society, in regards to the military power, in regards to the commerce, in regards to the foreign policy, economics, and so on and so forth. এখন এই ইন্ডিয়ান অ্যাগ্রেশনকে মোকাবেলা করার জন্য আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কেমন, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কেমন, আমাদের ফরেন পলিসি স্ট্রাকচারটা আসলে কেমন, কমার্স স্ট্রাকচারটা আমাদের কেমন, সবশেষে ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাকচারটা কেমন। ইন্ডিয়ান অ্যাগ্রেশনের মুখে ইন্ডিয়ার মতো একটা মাইটি পাওয়ার যদি আমাদেরকে কখনো ইনভেড করে, আমরা এই কনফ্রন্টেশনে আদৌ কি তৈরি? বাংলাদেশ রাইফেলস কতটা তৈরি ছিল? হাসিনা শেখের তৈরি বিজেপি ইন্ডিয়ান ডিরেকশনে তারা আদৌ আমাদের বর্ডার সিকিউর করার মতো পজিশনে ছিল কিনা? দর্শকবৃন্দ, আপনাদেরকে আপনি যদি একটু মনে করিয়ে দেই, 2010, 11, 12, 13, 10, 11, 12, 13 এই 4 বছরে ইন্ডিয়ান জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে বাংলাদেশ আর্মিতে লোক নিয়োগ, বিজ্ঞাপন দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশে লোক নিয়োগ, বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিডিআর এর লোক নিয়োগ। গত 16 বছরে একাধিকবার আপনারা শুনেছেন বাংলাদেশ পুলিশে ইন্ডিয়ান লোকজনরা চাকরি করে, বাংলাদেশ রাইফেলসে ইন্ডিয়ান লোকজনরা চাকরি করে, র্যাবে ইন্ডিয়ান লোকজনরা চাকরি করে, এমনকি বাংলাদেশ আর্মিতে ইন্ডিয়ান লোকজনরা চাকরি করে। কিছু কিছু ইঙ্গিত আমি আপনাদেরকে দেই। 16 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখনই মাথাচাড়া দিয়ে উঠেছে, রাস্তায় কিছু কিছু লোকজনদেরকে দেখেছেন আর্মড, তারা নির্দ্বিধায় জনগণের উপরে গুলি করছে, বেসবল, হকি স্টিক এগুলো দিয়ে বেদম পিটাচ্ছে। এরা কেউই বাংলাদেশি ছিল না। একটা সাবজেক্ট, বর্তমান আইন উপদেষ্টা, উনি আইন উপদেষ্টা হওয়ার আগে উনি বলেছেন 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে, কিন্তু উনি উপদেষ্টা হওয়ার পরে ওনাকে যখন সাংবাদিকরা কনফ্রন্ট করলো যে আপনারা এটাকে একটু কথা বলেন, উনি বলছে উনি বলেন নাই। কিন্তু আজ অবধি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর অথবা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একবারও বলেন নাই 5 এবং 6 আগস্ট এয়ারপোর্টে ইউনিফর্মড কতগুলো লোকজন আর্মস ফেলে দিয়ে, হ্যাভারস্যাক ফেলে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে দৌড়াচ্ছিল এয়ারপোর্ট রানওয়েতে। ওরা কারা? এবং আমেরিকায় বসে আমার সুযোগ হয়েছে 5 জনের সাথে সুযোগ হয়েছে কথা বলার, যারা বাংলাদেশে বিজিবিতে চাকরি করেছে, পুলিশে চাকরি করেছে, তারা ইন্ডিয়ান সিটিজেন, হ্যাজ নাথিং টু ডু ইন বাংলাদেশ। কিন্তু তাদেরকে চাকরি দেওয়ার আগে বাংলাদেশি পাসপোর্ট তাদেরকে করে দেওয়া হয়েছে। কে করে দিয়েছে এটা তারা জানেও না, কিন্তু তাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট ছিল। প্রেক্ষাপটগুলো এই ছিল। আজকের আমি বলবো না that I'm lucky enough to have somebody who has knowledge or his professional career was based on Bangladesh security. উনি আর্মির একজন সদস্য, সর্বোচ্চ পদে চাকরি করেছেন, র্যাঙ্কে চাকরি করেছেন,
ওনার সাথে কথা বলার আগে আমি 10 বার চিন্তা করেছি। আমি গতকালকে টেলিভিশন প্রোগ্রামে ওনার নাম আমি কয়েকবার মেনশন করেছি, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু কজ এনি ট্রাবল ইন হিজ লাইফ দ্যাট দ্য ট্রাবল হি ইজ অলরেডি ফেসিং। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশ আর্মির একজন প্রাক্তন সদস্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। জন সরওয়ার্দী, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জ্যাকব মিল্টন ভাই, আপনি আমাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা দেশ এবং বিদেশে সকলকে আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। জন সরওয়ার্দী, একটা সিম্পল একটা কোয়েশ্চেন। বাংলাদেশের আর্মিতে লোক নেওয়া হবে, পুলিশে লোক নেওয়া হবে, বিজিবি বিডিআর এ লোক নেওয়া হবে, এজন্য ভারতের পত্রিকায় বিজ্ঞাপন দেয়াটা কতটা প্র্যাগমেটিক, কতটা ফ্রুটফুল এবং কতটা লজিক্যাল বলে আপনি মনে করেন? প্রথমত, এটা কোনো ট্রেড এন্ড কমার্স ভেঞ্চার না যে এটা বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশে প্রচার করার প্রয়োজন আছে। এটা এখানেই নিষ্পত্তি হতে পারত। এটা একটা মিলিটারি সিকিউরিটির বিষয়, একান্তই আভ্যন্তরীণ বিষয়। এটা ভারতের পত্রিকায় ছাপানো আমার মনে হয় না বাংলাদেশের কারো অ্যাডভেঞ্চার। এটা ভারত কয়েক স্টেপ এগিয়ে গিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তাদের হস্তক্ষেপ যে তারা করতে পারে, এটার একটা নির্জলা দৃষ্টান্ত। সুতরাং এই বিষয়ে প্রথমত যদি ঘটনাটি ঘটেই থাকে, আমি প্রতিবাদ জানাচ্ছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, প্রাক্তন সামরিক সদস্য হিসেবে, এবং আমি মনে করি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ভারতীয় পত্রপত্রিকা কর্তৃপক্ষ বিরত থাকবেন। For your information, the time they published that advertisement, I called those newspaper. I personally called those newspaper, and they have got the clearance from Bangladesh High Commission in New Delhi. যেহেতু আপনি অত্যন্ত অথেন্টিক একটা ইনফরমেশন দিচ্ছেন, সে বিষয়ে আমার বক্তব্য হলো 2009-এর বিডিআর এর ঘটনার, হত্যাকাণ্ডের ঘটনার আগে বা পরে ভারত একটা এমওইউ করে বাংলাদেশের সাথে, যেটা আমি দেখার সুযোগ হয়নি। আমি শুনেছি সেখানে কিছু ইন্টেলিজেন্স কোঅপারেশন, মিলিটারি কোঅপারেশনের বিষয়ে দুই সরকার একমত হয়, এবং সেটারই পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাংলাদেশে তাদের স্টেশন করে এবং বিভিন্ন শহরে তারা অবস্থান করা শুরু করে। তাদের এসব সদস্যরা কোনো এক সময় প্রকারান্তরে শোনা যায় যে তারা ঢাকা সেনানিবাসেও অবস্থান করেছে। সুতরাং বাকি 2000, আপনি যে সময়টা বললেন, সেটা থেকে 2018-এর 5 আগস্ট পর্যন্ত যা ঘটে গেছে, সেটা বিগত ফ্যাসিস্ট সরকারের একান্তই এখতিয়ারে এবং ভারতীয় সরকারের অ্যাগ্রেশনের, বাংলাদেশের প্রতি তাদের যে চরম আগ্রাসন, সেটার নির্জলা একটা বহিঃপ্রকাশ। আমি বলবো এর চেয়ে জাজ্জল্যমান প্রমাণ আর কি বা হতে পারে। ধন্যবাদ। আপনি আমাকে একটা এমওইউর কথা বলেছেন, বিডিআর মিউটিনির পর একটা এগ্রিমেন্টের কথা বলেছেন। ওই সময় যে এমওইউটা হয়েছে এটা ছিল ইনফর্মাল এমওইউ। পরবর্তীতে 2017 সালের 8ই এপ্রিল ভারতের সাথে হাসিনা শেখ ভারতে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু কাগজ ঘাটলে আমি বের করে ফেলবো, যেই লোকটা বলা হয়েছে কোভিড-19 মারা গেছে, কিন্তু ওনাকে সিএমএইচ এ নিয়ে, আমি গসিপ নিয়ে মিলিটারিদের মধ্যে কথা বলা ঠিক না, কিন্তু তারপরে আমি কথাটা বলি, ওনার পরিবারের আমি কোন সদস্যের নাম মেনশন করব না, তাকে সিএমএইচ এ নিয়ে খুন করা হয়েছে। কারণ ভারতে যখন সিকিউরিটি এগ্রিমেন্টের জন্য যায়, এটাকে আমি এগ্রিমেন্ট বলবো না, এটা বলবো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং।
ওখানে একটা ক্লজ আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। Indian forces can carry out operations in any day and time inside Bangladesh without prior authorization from Bangladesh government to suppress Islamic militancy in Bangladesh. Do you really believe in Bangladesh there is the existence of Islamic militancy? আমি মনে করি ইট ওয়াজ নট দেয়ার, ইট ইজ নট এক্সিস্টিং নাও। বাংলাদেশে মিলিটারি এই ধরনের কোনো ধরনের এক্সট্রিমিস্ট কোনো আমলে ছিলও না। আশা করি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান কিংবা অন্য ধর্মের লোকেরা এই ধরনের কর্মকাণ্ডে কোনো আমলেই জড়িত ছিল না। এখন আমরা বাংলাদেশে যেগুলো দেখতে পাচ্ছি, যে ভারতীয় মদদে হোক বা যেভাবে হোক, ইসকন এবং কিছু ভারতীয় উদ্বুদ্ধ হয়ে ভারতের দ্বারা প্ররোচিত হয়ে কিছু হিন্দু সম্প্রদায়ের, সবাই নয় কিছু লোক এবং কিছু মুসলমান হিন্দু সেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের তারা অংশগ্রহণ করার চেষ্টা করছে, নতুন একটা স্বাধীন ভূমি দাবি করছে। এটা আসলে ভারতের বৃহত্তর একটা পরিকল্পনার অংশ। আমি সংক্ষেপে জিনিসটা বর্ণনা করব। ভারত মনে করে যে চীন থেকে তাদের নিরাপত্তা সংকট দূরীভূত করার জন্য তাদের চিকেন নেককে চীন দখল করার আগেই এটা এক্সপ্যান্ড করে এখানে জরুরি ভিত্তিতে একটা আলাদা রাজ্য গঠন করলে এটা ভারতের করায়ত্ত হবে এবং ভারতের 7 সিস্টার্সে যাতায়াত ব্যবস্থার কোনো বিঘ্ন হবে না যুদ্ধকালীন সময়ে চীনের সাথে। সুতরাং ভারতের জন্য এটা একটা বিশেষ মিলিটারি প্রায়োরিটি একটা অপারেশন। দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে এটা করলে ভারতে একটা যে বাফার স্টেট তৈরি হবে, সেখানে বাংলাদেশের সাথে তার যে পলিটিক্যাল এবং মিলিটারি হেজিমনি সেটা করতে সহজ হবে। ভারত বাংলাদেশকে সবসময় ডমিনেট করেছে, এখনো করছে এবং ভবিষ্যতে করার পরিকল্পনা এটা করছে। এর সাথে লিঙ্কড আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই। ভারতের মনরো ডক্ট্রিন তথা ডিফেন্স ডক্ট্রিন বলে, ইন্ডিয়া শ্যাল নট ফাইট within its own territory in times of aggression with any other country. India will fight across the border of other neighboring country with the country which would like to confront India. তার মানে ভারত যুদ্ধ করবে, তবে নিজ ভূখণ্ডে নয়। বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রের ভূসীমার ভূখণ্ডের বাইরে এসে তারা তাদের তৃতীয় দেশের সাথে লড়াই করবে। এমন ক্ষেত্রে মনে করেন চীনের সাথে ভারতের কনফ্লিক্ট হলো, ভারত বাংলাদেশকে তার ডিফেন্স পেরিমিটারের ভিতরে এনে বাংলাদেশকে তার নিজস্ব ভূখণ্ড মনে করে তারপর সে লড়াই করবে। এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা অপশন, যেটা আমরা জানি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেজন্যে কোনো ন্যাশনাল সিকিউরিটি পলিসি এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমাদের একটা ডিফেন্স পলিসি আছে বটে, কিভাবে আমরা আমাদের ডিফেন্সকে সাজাবো, বাট ওভারঅল ন্যাশনাল সিকিউরিটি, আমাদের খনিজ সম্পদ, আমাদের রাজনীতি, আমাদের শিল্প, আমাদের অন্যান্য যে সকল যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সহ সব কিছুকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য আমাদের যে একটা জাতীয় নিরাপত্তা পলিসি দরকার ছিল, সেটা আজকে 53-54 বছরেও আমরা তৈরি করতে পারিনি। এটা কেন পারিনি সেই বিবাদে আমি এখন যাব না। বিগত সরকার 16 বছর চাইনি আমাদের এই ধরনের একটা জাতীয় পলিসি থাকুক, একটা জাতীয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থাকুক। একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল বটে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার অফিস ছিল প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে, উনি এডিসির রুমটাতে ছোট একটা রুম, ওই রুমে অফিস করে বসে থাকতেন। তার কোনো আলাদা অফিস ছিল না, কোনো কেউ তার সাথে দেখা করতে হলে প্রধানমন্ত্রীর অফিসে যেতে হতো, যেটা ছিল অত্যন্ত দুর্গম ব্যাপার। অর্থাৎ তার সাথে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা অত্যন্ত কঠিন ছিল। বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যে কাউন্সিল, এটার সকল ক্যাবিনেট মিনিস্টার এটার সদস্য। আমার মনে হয় না বাংলাদেশে এ ধরনের কোনো মিটিং বিগত সরকারের আমলে কখনো হয়েছে। এখনো বর্তমান সরকারেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে, তারও কিন্তু এরকম কোনো উদ্যোগ আমি দেখছি না। সুতরাং আমার বক্তব্য হলো, এই যে ন্যাশনাল সিকিউরিটি যে থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, এটার জন্য যথাযথ ব্যবস্থা, পলিসি
জন্য যে সকল স্টেপ নেওয়া দরকার, যে সকল স্ট্রাকচার হওয়া দরকার, যে সকল অর্গানাইজেশন ক্লাস করা দরকার, সেটার কোনো উদ্যোগ আমি দেখছি না। ধন্যবাদ। এখন আপনাকে ওই এগ্রিমেন্টার ক্লজটাকে আমি একটা ফলো আপ কোশ্চেনে যাব। ডু ইউ থিঙ্ক এ সভারেন কান্ট্রি হ্যাভ দ্যাট অপশন এভার to preserve their sovereignty? Can they allow any foreign nation like India to come and run an operation to apprehend anybody, citizen of its own citizen? আমি কথাটা কে জন্য বললাম, ওই এগ্রিমেন্টের একটা জায়গায় ছিল ইন্ডিয়ান ফোর্সেস ক্যান ক্যারি আউট অপারেশনস এনি ডে এন্ড টাইম ইনসাইড বাংলাদেশ উইদাউট প্রায়র অথরাইজেশন ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? That Indian forces can carry out an operation in Bangladesh without the permission of Bangladeshi government. What is that supposed to mean? In absence of national security policy এবং in absence of a national committee for security coordination, আমি বলবো বাংলাদেশে কখনোই কোনো ধরনের সিকিউরিটি ব্যাপারে বৈদেশের সাথে এ ধরনের কোনো চুক্তির ব্যাপারে, এমওইউর ব্যাপারে আলোচনা মন্ত্রণালয়ে বা অন্য কোনো ক্যাবিনেটে কিংবা পার্লামেন্টে কোথাও আলোচনা হয়নি। দুঃখের বিষয়, একটা ছায়া ক্যাবিনেট থাকে, যেহেতু ওই অবৈধ পার্লামেন্টের কোনো বিরোধী দল ছিল না, সেহেতু সেটাও ছিল না। আর 3 নম্বর যেটা সংকট, আমাদের যে বিরোধী দলগুলো সোচ্চার ছিল বাংলাদেশে, এরা ভারত সম্পর্কে কথাবার্তা বলতে অত্যন্ত সংযত এবং তারা হিসাব কিতাব করে বলতো। কোথাও ভারতকে কোনো কারণে অ্যানয় করা হবে কিংবা তারা ওই সকল দলের উপরে কোনো ধরনের তাদের আক্রোশ আসতে পারে, এ ধরনের মন্তব্য কর্মকাণ্ড জাতীয় ইন্টারেস্টে ওনারা কখনো করেননি। যে কারণে 16 বছর বিরোধী দল থাকা সত্ত্বেও তা আমরা কিন্তু ন্যাশনাল এই সকল ইস্যুতে, ট্রানজিট ইস্যু বলেন, এই ধরনের বিদেশের সাথে চুক্তি বলেন, ভারত বাংলাদেশের উপর দিয়ে রাস্তা করে চলে গেল, ফেনী লেকের উপর দিয়ে, ফেনী বা ওখানে ব্রিজ করে ফেললো, ভারত রেল লাইন করে ফেললো, ভারত ট্রানজিট করে ফেললো। হওয়ার কথা ছিল মাল্টিলেটারাল ট্রানজিট, বাংলাদেশ, ভুটান, নেপাল অ্যান্ড ইন্ডিয়া, BBIN হয়ে গেল BI, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ট্রানজিট, বাইলেটারাল। এবং প্রকারান্তরে ভারত বাংলাদেশের উপর দিয়ে তার সামরিক শক্তি প্রয়োগের যথার্থ একটা উইন্ডো খুঁজে পেল। সবকিছু মিলে দুঃখের বিষয়, 16 বছরে স্বৈরাচার যেভাবে আপনার সম্পূর্ণরূপে আমাদের জাতিকে ভারতমুখী করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, একইভাবে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয় না। আপনি কি বলবেন যে বাংলাদেশের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, এটা তাদের প্র্যাগমেটিজম অথবা তাদের ল্যাক অফ ভিশন অথবা ল্যাক অফ এডুকেশন, অর আপনি বলবেন ল্যাক অফ প্যাট্রিয়টিজম, আপনি কোনটাকে পয়েন্ট আউট করবেন, অর অল অফ দেম? আমি এখানে তাদের এডুকেশন ভিশন এগুলার কমতি আছে মনে করি না। অনেক শিক্ষিত অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন এখানে এবং তারা অবশ্যই প্যাট্রিয়ট। তাদের মধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন যারা দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান রেখেছেন, এবং কোনো দল আছে যাদের অধিকাংশ লোক মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। অতীব দুঃখের বিষয়, ভারত বিষয়ে কেন যেন রাজনৈতিক দলগুলোর একটা শঙ্কা, একটা তাদের যে দলের মধ্য থেকে যে একটা পলিসি, যে আমাদের জাতীয় সংকটে আমরা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে কতগুলো বিষয়ে, এটা করতে তাদের মধ্যে আমি অনীহা দেখেছি। এটা দেখে আমার মনে হয়েছে আমাদের সর্ববৃহৎ সংকট হলো এখন জাতীয় ঐক্য। আমাদের নিরাপত্তা সংকটের সময় জাতির বৃহত্তর ঐক্যের যে প্রয়োজন, সেটা আমি প্রতিক্ষণে অনুভব করি। আপনাকে একটা কথা, আপনি একজন জার্নালিস্ট, ইন্ডিয়ান এক জার্নালিস্ট, তার কথা নাম হয়তো আপনি শুনেছেন, তার লেখাও হয়তো আপনি পড়েছেন। ওনার নাম ছিল, উনি মারা গেছেন, ওনার নাম ছিল কুলদীপ নায়ার। আপনি ওনার নাম শুনেছেন? নিশ্চয়ই। ওকে। কুলদীপ নায়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি পলিটিক্যাল কমেন্টারি করতেন অনেক সময়, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার জন্য। তিনি বলছে দ্যাট
I am a political analyst. I can make a comments about politics, but the politics you are referring to in regards to Bangladeshi politics, those are not politics. Those are in the name of politics. As a matter of fact, those are social prostitution. আপনি কুলদীপ নায়ারের এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় তিনি তার জ্ঞান গর্ভ এবং অভিজ্ঞতা দিয়েই বলেছেন, এবং অতীব দুঃখের বিষয় আমরা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের সকল দলেই আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের জাতীয় সংকট, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, এসব বিষয়ে যে জাতীয় ঐক্যমত দরকার যেটা ভারতে আছে, তাদের সেখানে দল আছে, বিরোধী দল আছে, কংগ্রেস, বিজেপি, অন্যান্য দল সবাই তখন ন্যাশনাল ইস্যুতে এক হয়ে যায়। তো আমি এটা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশে এটা হয় না। এটা প্রথমত রাজনৈতিক দলের ভিতরে এই সদিচ্ছার কেন অভাব, সেটা এখন এই সময়ে খুঁজে বের করা দরকার। এটাও একটা রিসার্চের বিষয়। তো আপনি কুলদীপ নায়ারের মন্তব্যটাকে আপনি শুধু বলবেন যে এটা আমাদের দেশের জন্য একটা বার্ডেন, আমাদের দেশের রাজনীতিবিদরা এখনো রাজনীতিবিদদের মতো অ্যাক্ট করছে না, তারা যেভাবে অ্যাক্ট করছে ইজ কাইন্ড অফ সোশ্যাল প্রস্টিটিউশন। দিস ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কুলদীপ নায়ার। দ্যাটস রাইট। আমি ওনার মন্তব্যের উপরে কোনো ধরনের অবজারভেশন দিতে চাই না, তবে আমার মনে হয় যে উনি খুব একটা মন্দ বলেননি। ওকে, এবার আমি আপনাকে একটা ছবি দেখাবো। এই ছবিটাই কি সাপোর্ট করে কিনা যে বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদরা আসলে সোশ্যাল প্রস্টিটিউট? দেখুন, এই ছবিতে দেখা যাচ্ছে হাতের বাঁ পাশে আমির খসরু মাহমুদ, উনি অমিত শাহর সামনে চাকরের মতো কেমনে নুয়ে আছেন, একটু তাকায় দেখেন। এ ধরনের রাজনীতিবিদদের সংখ্যা শুধু আওয়ামী লীগে আছে তা না, এ ধরনের রাজনীতিবিদদের সংখ্যা বিএনপি বলেন এবং অন্যান্য এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভিতরে এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে কুলদীপ নায়ার, বাই দ্য ওয়ে, কুলদীপ নায়ারের সাথে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমার হ্যান্ডশেক করার সুযোগ হয়েছে। ওনাকে আমি বললাম যে ইউ ক্যান নট ব্ল্যাঙ্কেটলি সে অল অফ দ্য পলিটিক্যাল লিডার্স ইন বাংলাদেশ দে আর সোশ্যাল প্রস্টিটিউট। আমার দিকে ঘুরে সে হাসি দিয়ে বলছে, মিস্টার মিল্টন, throw me one name that with pride you can say that guy is a true patriot. Name one. আপনি কি জানেন আমার মুখ থেকে স্রেফ একটা নাম বের হয়েছিল এবং পরে আমার একজন বলছে আপনি তো বিএনপি করেন। আমি বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমি করি না, আমি শুধু জিয়া রহমান সাহেবের কথা বলছিলাম। কুলদীপ নায়ার আমাকে কি বলছে জানেন, মিস্টার মিল্টন ডিড ইউ স্টাডি স্ট্যাটিস্টিক্স? আমি বললাম জি কিছুটা জানি, বাট স্ট্যাটিস্টিক্স আমার মেজর ছিল না। উনি বলছে কি 100 জনের ভিতরে তুমি 2 জনকে স্ট্যাটিস্টিক্সের ভিতরে ডেকো না, কেন না? তো সে যে কথাটা বলছে ওই কথাটা সে স্ট্যান্ড করছে। সে বলছে আমি যেটা বলছি দ্যাটস ফ্যাক্ট। তোমার দেশে 97-98% লোকজন ইন্ডিয়ার কাছ থেকে এখনো বেতন নেয়। ওকে, আমি আপনি যে এগ্রিমেন্টের কথা বলছেন, ফাইনালি 2017 সালের 8ই এপ্রিল হাসিনা শেখ ইন্ডিয়া গিয়ে যেই এমওইউ স্বাক্ষর করেছে তার অন্য আরেকটা ক্লজ নিয়ে আমি আপনার অ্যাটেনশন চাচ্ছি। Indian forces will be under no obligation to inform Bangladeshi government agencies before and after their operation. এটা অ্যাবসলিউটলি সারেন্ডারিং দি ন্যাশনাল উইল, এবং আমি বলবো যে আরেকটা দেশের কাছে সভেরানিটিকে অনেকটা হস্তান্তর করে দেয়া, যে আমি তোমার কাছে আমার সার্বভৌমত্বের জন্য হাত পাতলাম, যে তোমার দয়ার উপরে ছেড়ে দিলাম, অথচ আমরা কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি। তো এটাকে আফোর্ড করতে হলে এই গত জুলাইতে যে বিপ্লব হলো সেটার স্পিরিটকে ধরে রাখা উচিত ছিল। আনফর্চুনেটলি এটাও শেষ মুহূর্তে 5 তারিখে একজন উপদেষ্টা এবং কিছু ছাত্র নেতার ভুলের জন্য সেটা অস্ত্রাগারে আবদ্ধ হয়ে গেছে। তো সেখান থেকে এরা বের করে পুনরায় এটা গণতন্ত্রে ফিরে আসবে এবং সত্যিকার অর্থে রাষ্ট্রের স্বার্থ উদ্ধারের জন্য যা যা সংস্কার তারা চিন্তা করেছে সেটা হবে, সেটা আমি আশা করি, তবে সুদূর পরাহত।
কারণ বারবার আমরা কিন্তু ধাক্কা খেয়েছি। আমরা তিউনিসিয়া, মিশর, লিবিয়ার দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপিত হোক সেটা চাই না। আশা করি আমার বক্তব্যটা আপনি বুঝতে পারছেন। ওকে, মানে আমি যদি বলি, অনেকে বলে বাংলাদেশে হাজার হাজার কেস হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং হাসিনার বিরুদ্ধে। আমরা যদি স্রেফ এই এমওইউটার কথা বলি, বেসড অন দ্যাট এমওইউ, ডোন্ট ইউ থিংক বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ক্যান প্রসিকিউট হাসিনা শেখ ফর ট্রিজন? এই এগ্রিমেন্টের এই এমওইউতে যাওয়ার জন্য আমরা কি তার এগেনস্টে ট্রিজন চার্জ আনতে পারি না? নিঃসন্দেহে এটা তো বিডিআর এর হত্যাকাণ্ড থেকে, গণহত্যা থেকে শুরু করে 18 আগস্টের 5 তারিখ পর্যন্ত তিনি যা করেছেন সবকটা কর্মকাণ্ডের জন্য গোটা 25 মামলা হতে পারে যেগুলা তার ফাঁসির জন্য যথেষ্ট। তবে আপনি যে বলছেন যেটা রাষ্ট্রদ্রোহিতা, নির্জলা রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের সার্বভৌমত্বকে, রাষ্ট্রের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দেয়া, অন্য সেনাবাহিনীর হাতে, নিজের দেশের সেনাবাহিনী থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীকে অবমূল্যায়ন করে পার্শ্ববর্তী একটি দেশের হাতে নিজের সার্বভৌমত্বের দায়ী দায়িত্ব তুলে দেওয়া, এর চেয়ে বড় ধরনের অন্যায় রাষ্ট্রদ্রোহিতা কিভাবে হতে পারে? ওকে, আমি এটার সাথে আরেকটা ক্লজ আপনার অ্যাটেনশনে আনছি, সেটা হলো টু অ্যাভয়েড পাবলিক আউটরেজ, ইন্ডিয়ান ফোর্সেস উইল অর্ডার বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি and DGFI will conduct operation under their direction. Means Indian forces direction, Bangladesh police, DGFI and every law enforcement agencies, they are going to run operation. If the target and object are alive, Indian forces will take them under their custody without any objection from Bangladesh Armed Forces Services or government. আমি কি এটা থেকে বলতে পারি যে গুম এখান থেকেই শুরু হয়েছে? গুম তো শুরু হয়েছে 11 সাল থেকে। তো গুমের যে ইতিহাস, বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে বিদ্রোহ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদির নামে 300-400 অফিসারকে চাকরিচ্যুত করা, প্রথমে 72 জন, এবং অনেক অফিসারকে তাদের চাকরি থেকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া, এগুলি মিলে সেনাবাহিনীর যে সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। তারপরে আসেন গুম ইত্যাদি, হত্যাকাণ্ড ইত্যাদি তাদের নির্দেশে করানো হয়েছে। শুধু সেটা এখানে শেষ হয়নি, গুম করে গুমকৃত ব্যক্তিকে ভারতে পাচার করা হয়েছে, তাদের কারাগারে রেখে দেয়া হয়েছে, আদালত থেকে সাক্ষীকে তুলে নিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর সেই সাক্ষীর ইতিহাস আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে মিস্টার সালাউদ্দিন বিএনপির কিভাবে ভারতে গেল, এটাও একটা ইতিহাস বটে, এখনো যদিও এটি হোয়াইট পেপারে পাবলিশ হয়নি। তো এরকম আরো অনেককেই ভারতে নিয়ে যাওয়া হয়েছে, ভারতের কারাগারে অনেকে হয়তো মারা গেছেন। কারণ আমরা গুম যারা হয়েছে এদের সকলের কিন্তু হিসাব এখনো মিলাতে পারছি না। আর পরের কথা হলো, দেশে যেসব হত্যাকাণ্ড হয়েছে, দেশে যে সকল লোককে বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, এর পিছনে ছিল না সেটা তো প্রমাণ সাপেক্ষ। তাদেরকেই বলতে হবে যে তারা ছিল না, কারণ তারা বাংলাদেশে ছিল। এবং এদেরকে যারা ধরে নিয়েছে অনেকের স্বীকারোক্তিতে দেখা গেছে যে ওই সকল ব্যক্তি বাংলাদেশি নয়, তাদের চেহারায়, কথাবার্তায়, আচরণে সবকিছুতে দেখা গেছে যে এরা ভিন্ন ভাষায় কথা বলে, তাদের অস্ত্র, গোলা বারুদ, তাদের আচরণ সবকিছু পার্শ্ববর্তী দেশের নাগরিকের মতো। তাইলে সবকিছু মিলিয়ে আসলে হত্যা, গুম ইত্যাদির ইতিহাস বের না হওয়া পর্যন্ত, কারা আয়নাঘর তৈরি করেছিল এটার সঠিক তথ্য বের না হওয়া পর্যন্ত, এদের বিচার না হওয়া পর্যন্ত জাতি একটা অন্ধকারের মধ্যে থেকে গেল। এবং সেটা হবে আমি আশা করি, কিন্তু হওয়ার জায়গাটা তো কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি আপনার বিচারের সমস্ত হিসাব কিতাব যারা করবে, যাদের অন্যায় যারা করেছে তারা যেখানে বসবাস করে, সেখানে আপনি আপনার বিজয়ের পরে
আপনার রশিটা দিয়ে আসছেন যে আমাদেরকে আপনারা মোটামুটি একটা ব্যবস্থা করে দেন, আমাদের উপদেশটা ঠিক করে দেন, আমাদের এটা করে দেন, তাহলে তো আসলে এভাবে তো একটা বিপ্লবের পরে যেটা মানুষ আশা করেছে সেটা আসলে ফিরে আসবে আমি মনে করি না। আরেকটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। আমি জানি এই সাবজেক্টটা সম্পর্কে আপনার মন্তব্য করা একটু দুরূহ হবে, তারপরও আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ক্লজের ভিতরে এমন একটা কিছু আছে, সেটার ভিতরে ছিল বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসেস স্পেশালি ফরমেশন কমান্ডার এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি অ্যান্ড এডিশনাল সেক্রেটারি এবং বাংলাদেশের যতগুলো কর্পোরেশন আছে এর প্রত্যেকটা চিফ যে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের প্রত্যেককে ইন্টারভিউর জন্য দিল্লি যেতে হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমি দুই একটা নাম বলবো, এরপরে ফার্দার যাব না। জেনারেল আজিজ সেনাপ্রধান হওয়ার আগে 9 বার দিল্লি গিয়েছে। জেনারেল আজিজের পরে জেনারেল শফি সেনাপ্রধান হওয়ার আগে 7 বার দিল্লি গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টের আগে এবং পরে দিল্লি গিয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব নিয়োগের আগে তারা দিল্লি গিয়েছে। এখন আমি এই পয়েন্টগুলো টানছি একটা কারণে, এই এমওইউর ভিতরে একটা ক্লোজ ছিল যে বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসেস কাজ করবে আন্ডার দ্য কমান্ড অফ ইন্ডিয়ান সেন্ট্রাল কমান্ড, এবং দেখা গেছে প্রতি 3 মাসে একবার ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশে আসে। আপনি একজন সেনা সদস্য, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দরবার হয়, ভারতীয় দরবার হয়, পাকিস্তানীয় দরবার হয়। প্রতি 3 মাসে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে আসবে রুটিন ওয়াইজ। এটা মোর দেন এনাফ টু প্রুভ দ্যাট বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিসেস ওয়ার ওয়ার্কিং ইন কোঅর্ডিনেশন উইথ দ্যাট পলিসি উইথ ইন্ডিয়ান আর্মি। এই সাবজেক্টটা সম্পর্কে কি আপনি মন্তব্য করতে চান, না মন্তব্য করার থেকে বিরত থাকবেন? আসলে ভারতের সেনাপ্রধান কবার এসে গেছে সেটা আমি ঠিক মতো বলতে পারবো না। আমি জানি তবে 3 মাসে উনি একবার এসেছেন, প্রতি 3 মাসে। কিন্তু মনোজ বাজপেয়ী হাসিনা শেখ ক্ষমতা লুজ করার আগে প্রতি মাসে একবার এসেছে, অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি। ওকে, আমি 2020 সালের 14 জুন এই বিষয়ে একটা নাতিদীর্ঘ আলোচনা করেছি যে ভারতের হস্তক্ষেপ আমাদের বিভিন্ন প্রশাসনে, সশস্ত্র বাহিনীতে এবং অন্যান্য সংস্থায়। তো সেটা বলার পর আমার মনে হয় আমি অনেক কিছুই বলেছি, দুর্নীতি অনেক কিছু এর মধ্যে ছিল, খুন গুম, নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, তারপরে একটা অবৈধ পার্লামেন্ট, এবং সরাসরি এরপরে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ওই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। এই ঐক্য করার দায়িত্ব হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলোর। কিন্তু আমি তখন রাজনৈতিক দলগুলোর থেকে কোনো সাড়া পাইনি। উপরন্তু আমাকে হত্যার জন্যে সরকার তৎকালীন যারা গোয়েন্দা সংস্থা লেলিয়ে দেয়, র্যাব সহ অন্যান্য বাহিনীকে, আমাকে দীর্ঘদিন পলাতক থাকতে হয়। তো সেই অভিজ্ঞতা অত্যন্ত হৃদয় বিদারক, যেভাবে আমি বেঁচেছিলাম। তো আমার মনে হয় আপনি একটা অত্যন্ত নাজুক বিষয় আপনি হাত দিয়েছেন। এই ঘটনা এবং যে তথ্য আপনি দিলেন সেটা একটা জাতির নিরাপত্তা ব্যবস্থার জন্যে, সশস্ত্র বাহিনীর নিজস্ব অস্তিত্বের জন্যে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে নিঃসন্দেহে একটা সংকট বটে। আপনাকে আমি একটু অ্যাড করি, আপনার 2 জন বা 3 জন কলিগ, ফর্মার কলিগ, তাদের সাথে আমি যখন এই সিকিউরিটি এমওইউটা নিয়ে আমি কথা বলেছি, একজন ফ্লোরিডায় থাকে, উনি 2 হাত তুলে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না, অনেক কাগজপত্র আমার কাছে ছিল না, কিন্তু আমি ওনার মুখের দিকে তাকিয়ে বুঝেছি উনি মিথ্যা কথা বলছে। তারপরে আরেকজনের সাথে কথা হয়েছে, যার ভাইয়ের জন্য সে অনেকগুলো অবৈধ পাসপোর্ট বানায় দিছিল, বাংলাদেশে এটা নিয়ে আল জাজিরায় রিপোর্ট হয়েছে, সেটা সম্পর্কে লাইন বাই লাইন জানে।
এবং সে বলছে এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে আমার কি করার। একটা কথা আমি বলি, বাংলাদেশের সার্বভৌমত্বর প্রশ্নে একটা নিরাপত্তা কাউন্সিল থাকে, প্রত্যেকটা দেশেই আছে। পৃথিবীর সর্বগরিব দেশেও একটা নিরাপত্তা কাউন্সিল থাকে, এবং ওই নিরাপত্তা কাউন্সিলে 3 বাহিনীর প্রধান থাকবে, এটা ম্যান্ডেটরি, এখানে না থাকার কোনো কারণ নাই। এবং এই 3 জনের একজনও যদি বলে আমরা ওই এমওইউটা সম্পর্কে জানি না, তাইলে এটা হবে মিথ্যা কথা, নিঃসন্দেহে। ওকে, এই সাবজেক্টটা নিয়ে আমি আজকে যে কথাগুলো বলছি, আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্কে আপনি কাজ করেছেন, আপনি এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কোন টক শো, কোন আলোচক, কোন সাংবাদিক কাউকে এই বিষয়টা টাচ করতে দেখেছেন? আমি শুনিনি। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছিলাম জাতীয় নিরাপত্তা বিষয়ে দয়া করে যদি তারা আলাপ আলোচনা করেন, এবং অন্যান্য সংগঠন ব্যক্তিকে। কিন্তু আমি আসলে দুঃখের বিষয়, বাংলাদেশে বিগত সরকারের সময় কাকেও কথা বলতে দেখিনি। এখন মোটামুটিভাবে 5 আগস্টের পরে অনেক বিপ্লবী দেখি, অনেক লোক বিপ্লবী ছিল, অনেক লোক মানে অনেক কিছু লিখেছে। ওই সকল ব্যক্তিকে আমি তৎকালীন স্বৈরশাসকের বন্দনা, তৎকালীন সেনা প্রধানদের বন্দনা এবং ইত্যাদি লিখতেও দেখছি, এগুলা নিয়ে অনেক ছাপাতেও দেখেছি। আবার তারা এখন বিরাট বিপ্লবী হয়ে গেছে, তাদের ছাড়া বোধহয় বিপ্লব সার্থক হতো না, এমনও হয়। এখন কেউ যদি বলে জেনারেল ওয়াকার ছাড়া এই বিপ্লব ব্যর্থ, তাহলে আমাকে তো বিশ্বাস করতে হয়, কারণ তিনি এদেশের সেনাপ্রধান এবং বর্তমান সিটিং সেনাপ্রধান। তিনি সাহায্য না করলে 5 তারিখে এই লড়াই বন্ধ হতো না। আপনি কি আসলে মনে করেন, I didn't mean to cut you off, my apology, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে কাট করতে চাই না। আপনি কি ট্রুলি বিশ্বাস করেন যে জেনারেল ওয়াকারের ব্লেসিং ছাড়া এই বিপ্লব সফল হতো না? এবং আপনি কি মনে করেন ওইটাই ছিল মূল চাবিকাঠি? দেখুন, আমি ইভেন বাংলাদেশকে ভারত যদি 1971-এ সাহায্য না করত, তাহলেও বাংলাদেশ স্বাধীন হতো। 16ই ডিসেম্বরে হতো না, 71-এ। তবে নিঃসন্দেহে 72-এর কোনো এক সময় বাংলাদেশ স্বাধীন হতো। পাকিস্তানিদেরকে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের মানুষ এত বেপরোয়া ছিল। তো এই বিপ্লবটা বাংলাদেশের মানুষ, জনগণ, ছাত্ররা এত বেশি তারা কমিটেড ছিল তাদের কাজের প্রতি এবং তাদের দায়িত্বের প্রতি। আমার মনে হয় এই বিপ্লব সার্থক অবশ্যই হতো। এখানে কে সাহায্য করলো আর কে করলো না, কার নির্দেশে তারা পুলিশের মতো আচরণ করে, যদি সেনাবাহিনী মনে করেন আরো 5 দিন আরো কিছু লোক মারলো, তাতে কি লাভ হতো? কিছু বেশি লোক মারা যেত। কিন্তু আমার নিশ্চিতভাবে বলতে পারি যে বিপ্লব তার নিজস্ব সূর্যোদয় দেখত। জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, আজকের আমরা আমাদের সময়ের শেষ প্রান্তে। আমি এই আলোচনাটাকে কন্টিনিউ করতে চাই, কারণ আমি আর আপনি আজকে শুধু সমস্যাগুলো নিয়ে কথা বলেছি, এবং বাংলাদেশের টক শোতে যেসব লোকজনরা বসে এরা শুধু সমস্যার নিয়েই কথা বলে, কিন্তু সমাধান বলতে কোনো কিছু তাদের কাছ থেকে আসে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের স্ট্রাকচারে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর স্ট্রাকচারে আমাদের একটা সলিউশনে আসা দরকার জাতীয় স্বার্থে। এবং আমি এই কনভারসেশনটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি। যদি আপনি অ্যাভেলেবল থাকেন, আগামীকাল পরশু আমি কন্টিনিউয়াসলি এই সাব বিষয়টাকে আমি ফলো আপ কোয়েশ্চেন এবং আরো নতুন কিছু আইডিয়া নিয়ে আমি আগামীকালকে বা পরশু বা তার পরের দিন আপনার অ্যাভেলেবিলিটির উপরে আমি এই কনভারসেশনটা কন্টিনিউ করতে চাই। আপনি কি মনে করেন আপনি কালকের পরশু 3 দিন আমরা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে পারি? আমি সম্ভবত আপনার সাথে আলাপ করে দিনটা ঠিক করব। তবে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার সাথে বর্তমান ভূ রাজনৈতিক যে একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের কে কেন্দ্র করে, এবং সাম্প্রতিককালে বাংলাদেশের যে সিকিউরিটি থ্রেট, এগুলোর জন্য বাংলাদেশের একটা পোলারাইজেশন দরকার। আমাদের দরকার একটা নতুন ব্যূহ তৈরি করা। সেখানে কি আমেরিকা
এবং অন্যান্য রাষ্ট্রকে নিয়ে হবে, ভারতকে বাদ দিয়ে, নাকি চীন, ইরান, তারপরে রাশিয়া সহ অন্যান্য কান্ট্রি যেগুলো একত্র হয়ে একটা জোট করতে চাচ্ছে সেখানে বাংলাদেশ জয়েন করবে? আপনি জানেন সাম্প্রতিককালে আপনার সাথে আলাপ হচ্ছিল যে রাশান যে আপনার পাওয়ার প্ল্যান্ট আমাদের এখানে হয়েছে রূপপুরে, সেখানে শেখ হাসিনা নিজস্ব এখতিয়ারে জোর করে ভারতীয়দেরকে নিয়োগ দিয়েছিল, যেটা রাশিয়াও পছন্দ করে নাই। ট্রু, রাইট। এখন কিন্তু বাংলাদেশ বর্তমান চিফ অ্যাডভাইজার তিনি সাহস করে এদেরকে সরিয়ে সেখানে পাকিস্তানি টেকনোক্রেটদেরকে, টেকনিশিয়ানদেরকে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন, বা অন্য কোনো দেশ থেকে দিবেন। তো এই ধরনের বৈপ্লবিক সিদ্ধান্ত দরকার যারা সরকারে আছেন তাদের, এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন দেওয়া দরকার। আমাদের কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার সমস্যা নিয়ে ভাবলে হবে না, সমাধানগুলো নিয়েও আমাদের ভাবতে হবে যে আগামী দিনে আমাদের অর্থনৈতিক জোট করলে কার সাথে করব, একটা সামরিক জোটের প্রয়োজন আছে কিনা ভবিষ্যতে, আমাদের সশস্ত্র বাহিনীকে কিভাবে ঢেলে সাজাতে হবে, আমাদের জনগণকে সশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ত করার প্রয়োজন আছে কিনা আমাদের আগামী দিনে নিরাপত্তা তথা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় সামরিক প্রশিক্ষণ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক করা উচিত এখন, এটাও প্রয়োজনীয়। এবং সেই সাথে আমাদের আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা রিসার্চ বেসড একটা ইনস্টিটিউশন থাকা উচিত। তা না হলে কিন্তু যে নেতৃত্ব বের হবে ওরা কিন্তু এক ধাঁচে শুধু ক্ষমতায় যাওয়া এবং নামা এছাড়া জাতির স্বার্থকে নিয়ে আলোচনা করবে না কখনো। আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সময় দেওয়ার জন্য, কিন্তু আরো বেশি কৃতজ্ঞ হব আমাদের জাতীয় স্বার্থে আমি আর আপনি এর সলিউশনটা নিয়ে আমরা আগামীকাল পরশু বেসড অন ইউর অ্যাভেলেবিলিটি আমি আপনাকে সহ এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনি আজকের আমাদেরকে সময় দিয়েছেন, অনেক মেহেরবানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপফুলি আল্লাহর জন্য আপনাকে সুস্থ রাখে এবং কোনো প্রকার বিপদ আপদ ছাড়া মান সম্মান নিয়ে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ আমাদের দয়া করবেন। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার সেশনে ডাকার জন্য। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটা শুনলেন বা আগামীতে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, যেন চৌধুরী হাসান সরওয়ার্দী, ওনার সাথে আজকের আমি যেই কথাগুলো নিয়ে আমি কথা বললাম, এই বিষয়টা নিয়ে কথা বলা, আমি ওনাকে আমি ওনার সাহসিকতা, ওনার আন্তরিকতা, এটাকে আমি অ্যাবাভ এভারেজ দেব একটা কারণের জন্য, এই বিষয়টাকে কেউ টাচ করতে চায় না। এবং আরো একটা কথা আছে, আমার সাথে অনেকে ইন্টারভিউ করতে চায় না। এর অর্থ এটা না যে আমি যোগ্য অযোগ্য, আমি সাহসী আমি দুঃসাহসী, এটা না। আমি এমন কিছু বিষয়ের উপরে আমি আলাপ আলোচনা সব সময় করি যেগুলো নিয়ে অনেকে আলাপ আলোচনা করার যোগ্যতাও রাখে না, সাহসও রাখে না। এখন আমি বলবো না আমি খুব দুঃসাহসী একজন মানুষ, বাট এই শোয়ের, আজকের শোয়ের যদি কোনো কৃতিত্ব থাকে আমি পুরোটাই জেনারেল সরওয়ার্দীকে দেব, এই কারণে যে উনি সাহস করে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করেছেন। দর্শকবৃন্দ, এই আলোচনাটা তো সমস্যা, আমি সমস্যা নিয়ে কথা বললাম, তাও পুরোপুরি সমস্যা নিয়ে আমি কথা বলি নাই, একটা কারণে বলি নাই। আমি চাই না এই শোয়ের অজুহাতে জেনারেল সরওয়ার্দী বাংলাদেশে কোথাও যেন বিপদে না পড়ে। আজকের আমরা অনেক সময় চিন্তা করি যে হাসিনা শেখের আমলে কেউ সত্য কথা বললে ডিবি তার দরজায় নক করতো, র্যাব দরজায় তার নক করতো, ডিজিএফআই তার দরজায় নক করতো। আমি যেদিন থেকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে গিয়ে কথা বলা শুরু করলাম, হাসিনা বিরোধী কথা বলা শুরু করলাম, প্রায় প্রতিদিনই পুলিশ র্যাব আমার বাড়িতে যেত, আমার বৃদ্ধ বাবা মার দরজায় গিয়ে নক করতো, সমস্যা তৈরি করত, আমার নামে মামলা হতো। 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের কিছু দুর্বৃত্ত এখনো চারপাশে দাঁড়িয়ে আছে, সম্মানিত মানুষদেরকে এয়ারপোর্টে বেইজ্জতি করে, সম্মানিত মানুষদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো একটা অজুহাত তৈরি করে তাদেরকে সামাজিকভাবে এতটাই হেয় প্রতিপন্ন করে
যে তারা পরবর্তীতে মানসিকতাই আর থাকে না দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কিছু করা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের হিস্ট্রি না, আমি পৃথিবীর কোন হিস্ট্রিতে দেখি নাই যে একজন বরেণ্য সাংবাদিক লাইক মাহমুদুর রহমান, একজন বরেণ্য সাংবাদিক লাইক নুরুল কবির, একজন বরেণ্য সৈনিক জেনারেল হাসান সারওয়ার্দী, তাদেরকে এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়, ইনভেস্টিগেশনের কথা বলে তাদেরকে বসিয়ে রাখা হয়। আমি জেনারেল জাহাঙ্গীর তাকে অ্যাডভাইস করেছি, ডক্টর আসিফ নজরুল তাদেরকে বলেছি দ্যাট একটা সাবজেক্ট শুধু লাগে, একটা প্রজ্ঞাপন জারি করে বলবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্যান্য যে আইনের ক্লজে তাদের এই হয়রানিগুলো করা হচ্ছে, এর প্রত্যেকটা জিনিসের উপরে একটা জন্য টিআরও ইস্যু করা হয়, যেটাকে বলে টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার অথবা স্থগিতাদেশ। একটা এই শব্দ আমি ভুল বললে আমাকে মাফ করবেন, এটা করা যায়। কিন্তু ডক্টর আসিফ নজরুল, জেনারেল জাহাঙ্গীর এখন পর্যন্ত এই বিষয়টায় অ্যাক্ট করতে ফেল করেছে। আমি শুনেছি আমাদের সদ্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটাকে ফিক্স করতে বলেছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, দর্শকবৃন্দ, আমি এর আগে দেখেছি জিপিওর সামনে অথবা গুলিস্তানে কেউ পায়খানা করে রাখলে ওইখান থেকে কেউ বলতো আমি এটা ভারতের হাসিনা শেখের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে কি আমরা এখনো স্বৈরাচারের দেশে বাস করছি যে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছে? However, এই বিষয়টাকে নিয়ে সমাধান নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমি জেনারেল সরওয়ার্দীকে ইনভাইট করেছি। উনি যদি সময় বের করতে পারেন, আমি রিকোয়েস্ট করব ওনার সাথে এই বিষয়টা নিয়ে আমি আরো 2-3টা বিষয়ে আলাপ আলোচনা করতে চাচ্ছি। তার ভিতরে মেইন সাবজেক্ট হলো এই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি পলিসি অ্যাডপ্ট করতে পারি। দর্শকবৃন্দ ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং তার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি দোয়া চাইবো। আমার জন্য দোয়া করবেন, জেনারেল সরওয়ার্দীর জন্য দোয়া করবেন এবং দেশের সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের দেশটা ভালো থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা